মাত্র ২১ বছরের তরুণ মোটরসাইকেল চালক আফফান কুর্নিওয়ানান পুলিশের গাড়ির ধাক্কায় মারা যায়। সংসদ ভবন ঘেরাও, সরকারি দপ্তরে আগুন, সকল দোকান লুটপাট, পুরো দৃশ্যপট যেন দাঙ্গার মতো হয়ে যায়। সে দেশের পুলিশ টিয়ার গ্যাস আর রাবার বুলেট ছুড়ে দমন করতে চাইলেও আন্দোলনকারীরা পিছু হটেনি। মালয়েশিয়া আর সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়ার রাইড শেয়ারিং চালকদের জন্য খাবার অর্ডার করা হয় শুধু তাদের সমর্থন জানাতে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাব্বির আলফি। আর টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন যে আজকের পর্বে আলোচনা করতে যাচ্ছি ইন্দোনেশিয়ার সাম্প্রতিক উত্তাল পরিস্থিতি নিয়ে। প্রথমে মনে হতে পারে এটি যেন কোনো সিনেমার দৃশ্য, কিন্তু না, এটা কোনো কল্পকাহিনী নয়। ইন্দোনেশিয়ার বর্তমান পরিস্থিতি আসলে এরকম। চলুন কথা না বাড়িয়ে মূল প্রসঙ্গে আসা যায়। বর্তমানে ইন্দোনেশিয়ার এরকম বাজে পরিস্থিতির প্রধান কারণ হচ্ছে সংসদ সদস্যরা বা তাদের দেশের সরকার। সবকিছু শুরু হয় সংসদ সদস্যদের জন্য বাড়তি বিলাসী ভাতা আর নানা ধরনের সুযোগ সুবিধা নিয়ে। যখন সে দেশে সাধারণ মানুষ বেকারত্ব, মূল্যবৃদ্ধি আর অর্থনীতির চাপে নাজেহাল, তখন এমপিদের এরকম অযৌক্তিক সুবিধা জনমানুষে ক্ষোভ জাগায়। জনগণের মনে এই ক্ষোভই জমে জমে এক সময় রাস্তায় বিস্ফোরিত হয়। বিশেষ করে সাধারণ জনগণ, শিক্ষার্থীরা, শ্রমিকরা আর রাইড শেয়ারিং চালকরা একসাথে আন্দোলনে নেমে আসে। তারপর হঠাৎই ঘটে যায় একটি মর্মান্তিক ঘটনা। মাত্র ২১ বছরের তরুণ মোটরসাইকেল চালক আফফান কুর্নিওয়ানান পুলিশের গাড়ির ধাক্কায় মারা যায়। মুহূর্তের মধ্যেই জাকার্তা, মেদান, পান্টিয়ানাক সহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শুরুতে মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিল, প্লেকার্ড হাতে স্লোগান, মানববন্ধন এসবই চলছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই তার রূপ নেয় সহিংসতায়। সংসদ ভবন ঘেরাও, সরকারি দপ্তরে আগুন, সকল দোকান লুটপাট, পুরো দৃশ্যপট যেন দাঙ্গার মতো হয়ে যায়। সে দেশের পুলিশ টিয়ার গ্যাস আর রাবার বুলেট ছুড়ে দমন করতে চাইলেও আন্দোলনকারীরা পিছু হটেনি। এমনকি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পর্যন্ত সংঘর্ষের ছায়া পৌঁছে যায়। নারী অধিকার কর্মীরা গোলাপি পোশাক পরে হাতে ঝাড়ু নিয়ে প্রতিবাদে যোগ দেন। এর মানে তারা বোঝাতে চান যে রাষ্ট্রের ময়লা পরিষ্কার করতে চান তারা। এখন পর্যন্ত নিউজ অনুযায়ী সেখানে অন্তত 10 জন নিহত হয়েছে, হাজার মানুষ আহত হয়েছে আর কয়েকশো মানুষকে গ্রেফতার করা হয়েছে। সরকারি সম্পদের ক্ষতির পরিমাণ ৫৩ থেকে ৫৮ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত দেখানো হচ্ছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তো বাধ্য হয়ে সংসদ সদস্যদের বিশেষ ভাতা বাতিলের ঘোষণা দেন। একই সঙ্গে নিহত হওয়া তরুণের ঘটনার তদন্তের আশ্বাস দেন। কিন্তু সেই সাথে তিনি আবার আন্দোলনকারীদেরকে সতর্কও করেন, যদি এই বিক্ষোভ রাষ্ট্রবিরোধী বা সন্ত্রাসে পরিণত হয় তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমন অবস্থায় আন্দোলনকারীরা তৈরি করেছে একটি ঐক্যবদ্ধ কাঠামো, যার নাম 17+8। এখানে রয়েছে তাৎক্ষণিক সংস্কারের পাশাপাশি দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের আহ্বান। আর এই দাবিগুলোকে কেন্দ্র করেই সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী, শ্রমিক সবাই একসাথে লড়াই চালিয়ে যাচ্ছে। এখানে কি মজার ব্যাপার হলো, প্রতিবাদকারীদের পাশে দাঁড়িয়েছে দেশের বাইরে থেকেও অনেক মানুষ। মালয়েশিয়া আর সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়ার রাইড শেয়ারিং চালকদের জন্য খাবার অর্ডার করা হয় শুধু তাদের সমর্থন জানাতে। এই কাজগুলো করেন হচ্ছে সেই আশেপাশের বা প্রতিবেশী দেশের সাধারণ জনগণ। এটা যেন এক ধরনের ভার্চুয়াল সংহতি। আজকের দিনে এসে, অর্থাৎ আজকের তারিখ হলো 8ই সেপ্টেম্বর 2025, এখনো সেখানে অবস্থা স্থিতিশীল নয়। রাজধানী জাকার্তা সহ অনেক শহরেই এখনো উত্তেজনা বিরাজ করছে। কিন্তু সরকার বলছে ভিন্ন কথা। তারা বলছে দেশ নিরাপদ, কিন্তু সাধারণ মানুষের দাবি, তাদের লড়াই কেবল সংসদের ভাতা নিয়ে নয়, এটা দুর্নীতি, বৈষম্য আর অন্যায়ের বিরুদ্ধে এক বৃহত্তর আন্দোলন। তাহলে কি হতে যাচ্ছে সামনে? ইন্দোনেশিয়া কি নতুন কোনো রাজনৈতিক সন্ধিক্ষণে প্রবেশ করছে, নাকি সরকারের এই সব শক্ত হাতে দমন করার নীতিগুলো আন্দোলনকে থামিয়ে দেবে? আমরা সকল প্রশ্নের উত্তর জানতে পারবো সময়ের কাছ থেকে। তবে একটি বিষয় স্পষ্ট, বর্তমান বিশ্বে মানুষ তাদের মৌলিক অধিকার আর ন্যায় বিচারের জন্য আগে যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে জানিয়ে দিন যাদের এই সিচুয়েশনগুলো এখনো জানা দরকার। ধন্যবাদ সবাই।